দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। মানবাধিকার লঙ্ঘনের নজির গড়ল ভারত। নারী শিশু সহ 40 জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিল দেশটির নৌবাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর। এ ঘটনাকে অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতিগোষ্ঠীর অন্যতম। নির্যাতন থেকে বাঁচতে সমুদ্রপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত সহ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন তারা। তবে এরপরও শান্তির দেখা পায়নি এসব রোহিঙ্গারা। এর মধ্যেই নারী ও শিশুসহ কমপক্ষে 40 রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের নৌবাহিনীর বিরুদ্ধে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জানায়, 6 মে রোহিঙ্গাদের একটি দলকে গ্রেফতার করে তাদের চোখ বেঁধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর একটি জাহাজে উঠিয়ে মিয়ানমারের তানিন থারাই অঞ্চলে নিয়ে যাওয়া হয় রোহিঙ্গাদের। এরপর লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে লাফিয়ে পড়তে বাধ্য করে ভারতীয় নৌবাহিনী। আমার ভাই সহ সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। তারা 30 মিনিট সাঁতার কেটে তীরে আসে। একজন জেলে তাদের উদ্ধার করে একটি দ্বীপে নিয়ে যায়। দ্বীপটিতে মানুষ বাস করত না। দ্বীপে বড় বড় প্রাণী ছিল। আমি আমার পরিবারের সম্পর্কে তথ্য চাই, দয়া করে তথ্য দিন। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। একে অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে এ বিষয়ে ভারতের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা চেয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস। গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় 22,000 রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী স্বীকৃতি নিয়ে বসবাস করছে। তবে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের নির্মমভাবে দেশ ছাড়া করছে মোদী সরকার। গত 7 মে ভারতের আসামে নিবন্ধিত অন্তত 5 জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। আফরিন মৌ, নিউজ 24। পুশিন নয়, বাংলাদেশি নাগরিকদের সঠিক নিয়মে পাঠানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে সুন্দরবনের বয়সিং চ্যানেলে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন করেন তিনি। বলেন, কূটনীতিকভাবে পুশিনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। নাইমাল জিকুর প্রতিবেদনে বিস্তারিত। পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যা বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের অভিন্ন বন হিসেবে সীমান্তের দীর্ঘ এই এলাকা দখল করে আছে। সুন্দরবনের গহীন অরণ্যের দুর্গম এই জলসীমান্তের সার্বিক সুরক্ষা তাই অত্যন্ত চ্যালেঞ্জিং। গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে বয়সিং চ্যানেলে নির্মাণ করা হলো ভাসমান বিওপি, যার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে পুশিন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা চান বিজিবি প্রধান। প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়তই। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিন হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। পুলিশ এবং আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনেই ভারতে পাঠানো হবে। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিং করি না। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবো কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো। যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 4 শতাধিক ব্যক্তিকে পুশিন করা হয়েছে। সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা হবে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশ্বের দীর্ঘতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বাংলাদেশ ভারত সীমান্তের নিরাপত্তা নিশ্চিদ্র করার জন্য বিজিবিতে যুক্ত হলো ভাসমান এই বিওপি, যার মধ্য দিয়ে অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ সব ধরনের অপরাধ এবং অপরাধীদের দমাতে আরও এক ধাপ এগিয়ে গেল সীমান্তের এই অতন্দ্র প্রহরীরা। বয়সিং চ্যানেল থেকে নাইম আলচিকো, নিউজ 24, সুন্দরবন।
প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে বাহরাইনের রাজধানী মানামা। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বর্ষবরণ ও বাংলা সংস্কৃতিতে মেতে ওঠেন প্রবাসীরা। এ সময় হাজারো প্রবাসীর উপস্থিতিতে ছড়িয়ে পড়ে বাঙালি উৎসবের রং। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলার বাঙালি সংস্কৃতির সাজে বাহরাইনের রাজধানী মানামা। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাঙালির উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। সাপ্তাহিক ছুটির দিনে এম্বাসি প্রাঙ্গণ সেজে ওঠে আলপনার রঙে। দেশীয় রং বেরঙের বর্ণিল পোশাকে ভিড় জমান প্রবাসীরা। বিদেশের মাটিতে আমাদের ছোট্ট ছোট সোনামণি বাচ্চারা তারা বাংলাদেশের এই ঐতিহ্যবাহী কালচারের সাথে পরিচিত হতে পারছে শুধুমাত্র বাংলাদেশ এম্বাসির এই আয়োজনের জন্য। এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং বাংলাদেশ কমিউনিটি এবং বিজনেস ফোরাম সবাইকে এখানে আহ্বান করার জন্য। এখানে অনেকদিন পরে আমাদের যত পুরান বন্ধুরা আছে তাদের সাথে মিলিত হলাম। অনেকদিন পরে অ্যাম্বাসেডর সাহেব দূতাবাসে ওনার সাথে অনেক কথা হলো। বাংলাদেশে অনেক খাবারের স্বাদ পেয়েছি, যা অনেকদিন পরে অনুভব করেছি। আমরা সবার সাথে দেখা হয়ে একসাথে পিঠা খাওয়া, একসাথে নববর্ষ উদযাপন, সত্যি চমৎকার আয়োজন। আমাদের বাঙালির যে ওতপ্রোতভাবে জড়িত পয়লা বৈশাখ, তার জন্য তারা যে আয়োজন করেছে এর জন্য আমি অত্যন্ত সাধুবাদ জানাই। মেলায় ছিল বাংলাদেশের বিভিন্ন খাবারের স্টল, যেখানে ফুচকা, চটপটি, পিঠাপুলি, আম ভর্তা এবং দেশীয় পণ্যের পসরা বসে। ভিড় করেন স্থানীয়রাও। फर्स्ट टाइम यहाँ पर आई हूँ, बांग्लादेशी कल्चर देखा मैंने, अच्छा ही लगा काफ़ी। يوم لتواجدي في حفل الاحتفال بالسنة الجديدة في ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। আমি এরকম একটা সুন্দর অনুষ্ঠানের নেতৃত্ব দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমি আমাদের কমিউনিটির কাছে কৃতজ্ঞ। আমরা ভবিষ্যতে আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্যকে এবং নববর্ষের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে প্রবাসীদের মধ্যে দিয়েও উদযাপন করতে চাই। এম্বাসির এমন আয়োজনে খুশি প্রবাসীরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করে দেয়া নির্বাহী আদেশ ব্যাপকভাবে প্রয়োগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে তুমুল বিতর্ক হয়েছে। প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই সই হওয়া ওই আদেশ অনুযায়ী যেসব শিশুর বাবা মায়ের কেউ মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী নন, যুক্তরাষ্ট্রে জন্মালেও তারা আর নাগরিকত্ব পাবে না। আদেশটি কার্যকর হলে প্রতি বছর নাগরিকত্ব হারাবে 1.5 লাখেরও বেশি নবজাতক। সংবিধান ও আদালতের আগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদেশটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিবারেল বিচারকরা। ট্রাম্পের ওই আদেশ বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়েছেন মেরিল্যান্ড, ওয়াশিংটন ও ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারকরা। বাংলাদেশে বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে মার্কিন কংগ্রেস সদস্য রিচ ম্যাককর্মিক বলেছেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। বলেন, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই ঢাকার উপর এমন চাপ বহাল রাখবে ওয়াশিংটন। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে রিচ ম্যাককর্মিকের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল সাক্ষাৎ করতে গেলে এসব মন্তব্য করেন এই মার্কিন কংগ্রেস সদস্য। গত রমজানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাংলাদেশ সফর করেন রিচ ম্যাককর্মিক। গণতন্ত্র ও দ্রুত নির্বাচনের দাবিতে জর্জিয়ার সিনেটর জন অফসের সঙ্গেও দেখা করেন বিএনপি নেতা মুজিবুর রহমান ইকবাল। We all know that you have the right to self-determine and that you can elect a government that's representative of who you are. And that's what we pray for Bangladesh. That's what we will continue to pressure the interim government to have a legitimate democracy. It'll make their life much better in trade and in representation, whether it be in the United Nations or the relationship with the United States. সৌদি বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামে প্রবাসী ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। সৌদি আরবের রিয়াদের বাথা 4 পয়েন্টস হোটেল শেরাটনে সৌদি বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টর ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রহমানের সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক ইনভেস্টর মোহাম্মদ আইয়ুব ও আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মাহবুবুর রহমান।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার 15 বছর পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছে। সিডনির গ্র্যান্ডভিলের গ্র্যান্ড রয়্যাল হলে অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। প্রবাসে থাকা ঢাবি প্রেমী পরিবার অংশ নেন এই আয়োজনে। তাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় এক আনন্দ ঘন উৎসবে। এতে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আসা 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন ও তরুণ প্রজন্মের শিল্পী স্মৃতি সাহা সহ আরও অনেকে। রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হল IELTS অ্যান্ড UK এডুকেশন এক্সপো 2025। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান EN গ্লোবাল এডুকেশন লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের ফ্রি রেজিস্ট্রেশন, স্কলারশিপ এবং ভিসা আবেদন নিশ্চিত করার সুযোগ। গেল 1 যুগ ধরে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করে আসছে প্রতিষ্ঠানটি। সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ মহসিন সহ আরও অনেকে। প্রবাসী নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত সংবাদে। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, সংস্কার নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানের হোটেল লেকশোরে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে 2025 সাল পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিয়ে তথ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। মাত্র 10 মাসেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা তৈরি হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সংস্কার নিয়ে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। বিরাজনীতিকরণের ফলে বিশেষ মহল লাভবান হলেও শেষ পর্যন্ত গণতন্ত্র ও দেশ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন,
কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কেউ ক্ষমতায় দেখতে চায় না। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আয়োজক বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল, যেখানে অংশ নেয় খুলনা ও বরিশাল বিভাগের 16টি জেলার 100 উপজেলার দলীয় নেতাকর্মী ও তরুণরা। দুপুর 2টায় সমাবেশ শুরু নির্ধারিত সময় থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় খুলনা সার্কিট হাউজের বিশাল ময়দান। তারুণ্যের শক্তির কাছে বাধা হতে পারেনি তপ্ত রোদ আর তীব্র গরম। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি ঘোষিত 31 দফার আলোকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। সে লক্ষ্যেই তারুণ্যের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা একটি, আগামী দিনে বাংলাদেশ হবে তরুণ সমাজে বাংলাদেশ। ছাত্রদল ইতিমধ্যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বুকলেট প্রকাশ করে আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে গিয়েছি। সেজন্য ইতিমধ্যে 900 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠন করতে সমর্থ হয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বেকারত্ব নিরসন আর তরুণদের দক্ষ মানব শক্তিতে রূপান্তর করতে নিতে হবে সময়োপযোগী কর্মপরিকল্পনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। সরকারের কিছু উপদেষ্টা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। চলতি বছরের মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। সমাবেশে বিএনপি নেতারা বলেন, তরুণ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ এখন তরুণ, সংখ্যায় প্রায় 5 কোটি। এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানের মতো সমস্যাগুলো সমাধান করে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এই সমাবেশ থেকে দলটির নেতারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে তরুণদের প্রাধান্যকে কর্মপন্থা নির্ধারণ করবে বিএনপি। সাইফুল ইসলাম, সার্কিট হাউস মাঠ, খুলনা। মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে মামলার বাকি 3 আসামিকে। তারা হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার মা আয়েশা বেগম। বাদী বিবাদী দুপক্ষই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। ছোট্ট শিশু আসিয়ার মৃত্যুতে কেঁদেছিল গোটা দেশ। যেভাবে ধর্ষণের পর শিশুটিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তা যে কোনো বর্বরতাকে হার মানায়। সরকারের আশ্বাসের পরও সাধারণ মানুষের মনে ছিল বিচার নিয়ে সংশয়। কিন্তু মাত্র 14 কর্মদিবসের মধ্যে এ মামলার বিচার কার্যক্রম শেষ করে অনন্য নজির গড়ল বিচার বিভাগ। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবারে রায়ের দিন বিচারকের সামনে হাজির করা হয় 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন, আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় আসিয়ার বোনের স্বামী ও ভাসুর ও শাশুড়িকে। গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে
এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামি কেন খালাস পেলেন এ বিষয়ে রায় দেখে আপিলের সিদ্ধান্ত দিতে চান তারা। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। রায়ে খুশি নন শিশু আসিয়ার মা। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে স্থানীয়দের মধ্যেও। কারণ আমি খুশি হইনি, কারণ আমার একটা বলতে 2টে মেয়ে নষ্ট করছে, ওর সাথে আরো 3টা আসামি ছিল, কারণ ওরা তোর করেছে, সহযোগিতা করেছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মানে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে এখানে খালাস হয়ে গেল? আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওরাও শাস্তি হওয়া উচিত। এই মামলাটার ক্ষেত্রে সমাজে একটা মেসেজ এটা গেল যে আমরা চাইলে এই ধরনের মামলা ছাড়াও বাকি অন্যান্য মামলাগুলোতে আমরা দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে পারি। আমি আরও আনন্দিত হতে পারতাম যদি তার 2 ছেলে এবং তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হতো, কারণ তারাও এই যে মৃত্যুদণ্ড ঘটেছে, এই যে ধর্ষণ হয়েছে, এর পেছনে ভূমিকা রেখেছে। গত 6 মার্চ মাগুরা শহরের নিজনান্দু আলী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। গত 13 মার্চ মারা যায় শিশুটি। শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম এত দ্রুত শেষ করার মাধ্যমে প্রমাণ হলো সরকার চাইলেই এ ধরনের মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে পারে। তাই দেশে এ ধরনের যত মামলা আছে সেগুলো যেন দ্রুত শেষ করা হয় সে দাবি এখন সবার। জুবায়ের সানি, নিউজ 24, জেলা ও দায়রা জজ আদালত, মাগুরা। দর্শক, ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।